নমস্কার, সিপিআইএম নদিয়া ফেসবুক পেজ থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। প্রথমেই আমি সকলের কাছে একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই পেজের অনুষ্ঠানটা 5টায় শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণ বলতে এই ধরনের আরেকটি অনুষ্ঠান আমাদের সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পেজ থেকে সংগঠিত হচ্ছিলেন এবং সেখানেই শ্রীদেব ভট্টাচার্য ছিলেন, ফলে এটা দেরি হয়ে গেল। যাই হোক, এই জন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি। আজকে আপনারা সকলেই জানেন যে 28 নভেম্বর আজকে ফ্রেডরিক এঙ্গেলসের 201তম জন্মদিন। এই 1820 সালের 28 নভেম্বর তিনি জন্মেছেন জার্মানি ব্রেমেন শহরে। তার প্রায় 75 বছরের জীবন, 74 বছর 8 মাসের কিছু বেশি সময় তার জীবন। এই দীর্ঘ জীবন এবং বিপুল কর্মকাণ্ডের সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা করাটা দুর্ঘট ব্যাপার। এই ধরনের একটা স্বল্প পরিসরে আমরা এটা সকলেই বুঝতে পারি, ফলে আজকে সমগ্র বিষয় নিয়ে আলোচনার আমরা চেষ্টা করব না, কিন্তু অল্প কথায় অল্প সময়ের মধ্যে তার কিছু বিষয় আমরা এমনভাবে উল্লেখ করব যাতে এঙ্গেলসকে চর্চা করার, এঙ্গেলসকে অনুশীলন করার যে প্রয়োজনীয়তা সেটা আমরা বুঝতে পারি, এবং কেমন করে এঙ্গেলসকে আমরা চর্চা করব সেটারও কিছুটা আমরা আভাস পাব। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদেব ভট্টাচার্য। মার্ক্সবাদ অনুশীলনে এবং তার সম্প্রচারে বিশেষভাবেই তিনি ভূমিকা পালন করে থাকেন, ফলে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আজকে এই পেজে আমাদের যে সময় দিতে সম্মত হয়েছেন। আমরা এই পেজে শ্রীদেব ভট্টাচার্যকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই বলবো যে মার্ক্স এঙ্গেলস এই দুটি নাম মার্ক্সবাদের সঙ্গেই জড়িয়ে আছে, একাত্ম হয়ে আছে আমরা জানি, কিন্তু মার্ক্সবাদে তাত্ত্বিক নির্মাণে এবং তার বিকাশে এঙ্গেলসের অবদানটা ঠিক কোন জায়গায়, আমরা কিভাবে সেটা দেখব, এটা মনে হয় প্রথম যদি সূত্রপাত উনি করেন তাহলে ভালো হয়। এখন আপনাদের কাছে আসবেন শ্রীদেব ভট্টাচার্য। হ্যাঁ, বলুন শ্রীদেব দা। আসলে এঙ্গেলস একজন মহানুভব, মানসিকতার মানুষও ছিলেন। অন্য আলোচনার আগে এঙ্গেলসের দিকটা এই জন্য আমি উল্লেখ করছি। এঙ্গেলস গোটা মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠায় তার ছিল অসাধারণ ভূমিকা। মার্ক্স বারে বারে সে কথা উল্লেখ করেছেন, কিন্তু এঙ্গেলস নিজেকে কখনো সেভাবে প্রকাশ করেন, বিনয়ের সঙ্গে নিজের ভূমিকার কথা বলেছেন। তিনি এতদূর অব্দি বলেছেন যে মার্ক্স ওয়াজ এ জিনিয়াস, মার্ক্স ছিলেন একজন জিনিয়াস। আমরা বড়জোর, নিজের কথা বলছেন, আমরা বড়জোর প্রতিভাধর, ট্যালেন্টেড। তারপরে বলছেন আমরা না থাকলেও মতবাদ প্রতিষ্ঠিত হতো, কিন্তু মার্ক্স না থাকলে হতো না। তারপরে তিনিই বলছেন এই মতবাদকে মার্ক্সের নামে অভিহিত করা হোক। কিন্তু এটা ঘটনা, সমগ্র মার্ক্সীয় মতবাদ তা গড়ে তোলা, প্রতিষ্ঠা করা, এক্ষেত্রে এঙ্গেলসের ভূমিকা, যে ভূমিকা অতুলনীয় বললে সঠিক হবে না, মানে বোঝানো যাবে না। মার্ক্সের সাথে সমানভাবেই তিনি এই মতবাদ প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছেন, এবং এই মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা নিজেদের মধ্যে কাজ বন্টন করেছিলেন। আসলে কি জানেন, মতবাদ মানে আইডিওলজি, মতবাদের কথা বা মতাদর্শ মানে একটা সার্বিক বিষয়। মতাদর্শ মানে তার একটা লক্ষ্য থাকবে,
সেই লক্ষ্য নিয়ে আলোচনা করতে গিয়ে তার একটা নিজস্ব মতবাদের মতবাদ কোন দৃষ্টিভঙ্গির ওপরে পরিচালিত সে কথা উল্লেখ করতে হয়। তারপরে সমকালীন পরিস্থিতিকে ব্যাখ্যা করতে হয়, তার উপরে দাঁড়িয়ে লক্ষ্য রূপায়ণের কর্মসূচি উপস্থিত করতে হয়। একেই আমরা এক কথায় বলি মতাদর্শ, আইডিওলজি বা মতাদর্শ। এখন এই যে মার্ক্সীয় মতাদর্শ, সেই মার্ক্সীয় মতাদর্শের আমরা জানি তিনটি উপাদান আছে, তার দর্শন, অর্থনীতি, আবার সমাজতন্ত্র। তিনটে নিয়েই মার্ক্সীয় মতবাদ, বিপ্লবের মতবাদ, সমাজ বিপ্লবের মতবাদ। এখন এই বিপ্লবের মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে, এই যে মতাদর্শ গড়ে তুলতে গিয়ে, যে বললাম নানা উপাদান সেগুলি প্রতিষ্ঠা করা, এই কাজে মার্কস এবং এঙ্গেলস নিজেদের মধ্যে একটা বিজ্ঞানসম্মত জব ডিস্ট্রিবিউশন, কাজের বন্টন, অসাধারণ একটা বিজ্ঞানসম্মত যদি বলেন কাজের বন্টন। যেমন ওই অর্থনীতিটা মূলত মার্কস, কিন্তু তার মানে এটা না যে এঙ্গেলস প্রবেশ করেন, ঘন ঘন প্রবেশ করেছেন। এঙ্গেলস প্রবেশ করেছেন মানে ধরুন যে এঙ্গেলসের যে রচনা 1845-এর কন্ডিশনস অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ডে শ্রমিক শ্রেণীর অবস্থা, যা কিনা মার্কসকেও পরবর্তীকালে ক্যাপিটাল রচনার দিকে উৎসাহিত করলো, এঙ্গেলসের রচনা। অর্থাৎ অর্থনীতি মূলত মার্কস, কিন্তু অর্থনীতি নিয়ে এঙ্গেলসকে লিখতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। এমনকি ক্যাপিটাল প্রথম খণ্ড প্রকাশ, তার আগে প্রতিটা অধ্যায় ধরে মার্কস লেনিন কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে, এবং ফাইনাল এডিটিং এঙ্গেলসকে দায়িত্ব দিয়েছিলেন মার্কস, কিন্তু মূলত মার্কস। আবার দর্শনের দিকটা মূলত এঙ্গেলস, তার মানে মার্কস ওই দিকে প্রবেশ করেছেন, কাজ করেছেন। কারণ মার্কসের যে রচনা, ওই আপনার লুডভিগ ফায়ারব্যাক সম্পর্কে তার থিসিস, ছোট্ট 11টি থিসিস, তা কিনা গোটা দর্শনের উপলব্ধি কি হবে মার্ক্সীয় দর্শন, তাই তো প্রতিষ্ঠা করেছিল। কারণ ওই ফায়ারব্যাক থিসিসে 11 নম্বর থিসিসে মার্কস বললেন, the philosophers have interpreted the world in various ways, but the main question however is to change it. এতকাল ধরে দার্শনিকেরা দুনিয়াটাকে নানাভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু ব্যাখ্যাটাই, দর্শন যদি শুধু ব্যাখ্যার মধ্যে থাকে হবে না, তাই দর্শনের নতুন দিশা দিলেন, পরিবর্তন করতে হবে, দুনিয়াটাকে পাল্টাতে হবে, এই যে কথা। সুতরাং এটা মার্কস ভূমিকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে মার্ক্সীয় দর্শন, যে দর্শনকে আমরা পূর্ণরূপে দেখতে পাই, বিশেষ করে বলা যায় আপনার অ্যান্টি ডিউরিং, ডায়ালেকটিক্স অফ নেচার, তারপরে আপনার সোশ্যালিজম, ইউটোপিয়ান অফ সায়েন্টিফিক, অর্থাৎ সমাজতন্ত্র, বৈজ্ঞানিক ও কাল্পনিক, ইত্যাদি ইত্যাদি রচনার মধ্যে আমরা দেখি যেখানে মার্ক্সীয় দর্শনকে আরো বলিষ্ঠতার সাথে উপস্থিত করা হলো এঙ্গেলস। আবার সমাজতন্ত্র সম্পর্কে এটা দুজনেই, মার্কসও লিখেছেন, এঙ্গেলসও করেছেন। যেমন আমরা ওই সমাজতন্ত্রের কথা বললাম, বৈজ্ঞানিক কাল্পনিক, এঙ্গেলসের রচনা। আবার দুজনে যখন ওই সে হোলি ফ্যামিলি, তারপরে জার্মান দর্শন, এই সমস্ত রচনায় সমাজতন্ত্র সম্পর্কে তার আগামী দিনে সমাজতন্ত্র বলতে কি বোঝায় সেই ধারণা উপস্থিত করছেন। সেই ধারণা উপস্থিত করতে গিয়ে তারা ওই সেই উপস্থিত করতে গিয়ে রচনা প্রস্তুত করেছেন, আমাদের সামনে উপস্থিত করেছেন গুরুত্বপূর্ণ রচনা। কিন্তু দুজনেই এই বিষয়ে লিখেছেন। আমি যেটা বলতে গিয়ে এগুলি আপনাদের সামনে উপস্থিত করলাম, যে সমগ্র মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের মধ্যে তারা দায়িত্ব বন্টন করেছিলেন, এবং তার মধ্যে দাঁড়িয়ে একটা সমন্বিত মতবাদ হিসেবে মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠিত হলো। মার্কস নিজের ভূমিকাটাকে অনেক এঙ্গেলস নিজের ভূমিকাটাকে অনেক খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। এটাই তার মহানুভবতা, এটাই তার অসাধারণ মানবিকতার নিদর্শন। কিন্তু প্রকৃত অর্থে, এবং মার্কস এঙ্গেলসকে অসম্ভব শ্রদ্ধা করতেন। পল লাফার, মার্কসের জামাই, তার লেখায় তিনি বলছেন এঙ্গেলসের মৃত্যুর পর, বলছেন আমার শ্বশুর মশাই মানে মার্কস এঙ্গেলসকে কতখানি ভালোবাসতেন আর শ্রদ্ধা করতেন ভাবা যায় না, বলে উদাহরণ দিচ্ছেন।
বলতেন কোনো জায়গায় এঙ্গেলসের কোনো প্রশংসা বেরোলেই সেই কাগজ নিয়ে সেই লেখা নিয়ে ছুটে এসে বলতেন, দেখেছো আমার ফ্রেডের প্রশংসা, আমার ফ্রেডের প্রশংসা করবে না এমন কোনো লোক আছে? এবং যে কোনো ব্যাপারে উনি শেষ পরামর্শ নিতেন এঙ্গেলসের। এবং এঙ্গেলসকে আপনারা জানেন উনি ডাকতেন জেনারেল বলে, তার সামরিক জ্ঞানের ব্যুৎপত্তির জন্য। যাই হোক, যেটা বলছিলাম যে এঙ্গেলসের অসাধারণ ভূমিকা, এটা নিশ্চিতভাবে মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রীদীপ দা, আরেকটি বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। সেটা হলো মার্ক্সের জীবনাবসান ঘটে আমরা জানি 1883 সালের 14ই মার্চ। তারপর প্রায় 12 বছর বেঁচে ছিলেন এঙ্গেলস। মার্ক্সের মৃত্যুর পর মার্ক্সবাদ এর বিকাশ ঘটানোর ক্ষেত্রে বা তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে সেখানে কি কোনো স্বতন্ত্র ভূমিকা এঙ্গেলসের ছিল? সেই ভূমিকাটা নিশ্চয়ই। যেমন 1883-তে মার্ক্সের মৃত্যু হলো। মার্ক্সের মৃত্যুর পর গোটা বিশ্ব সর্বহারা আন্দোলনের অভিভাবকের দায়িত্ব বলা যেতে পারে এসে পড়লো এঙ্গেলসের ওপরে। একদিকে বিপ্লবী আন্দোলনকে ধরে রাখা, তাকে বিকশিত করা, এই কাজ তিনি করেছেন। আবার মতবাদ, সেই মতবাদের ওপরে আক্রমণ চলছে, সেই আক্রমণের হাত থেকে মতবাদকে রক্ষা করা এবং মতবাদকে আরো 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 পুষ্ট করা। যেমন আমি ধরুন বলতে পারি যে এই সময়কালে তিনি রচনা করলেন, 1886-তে প্রকাশিত হলো আপনার ওই অরিজিন অফ ফ্যামিলি, আমাদের ওই হলো এই পরিবার ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উদ্ভব, অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট ওনারশিপ, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট। এই রচনার মধ্যে দিয়ে তিনি প্রকৃত অর্থে ইতিহাসের বস্তুবাদী ধারণা, যেটাকে দুর্বল করার চেষ্টা চলছিল, সেটাকে আরো পুষ্ট করলেন। কারণ তিনি দেখালেন ওই রচনার মধ্যে দিয়ে যে এই মানব সমাজ, সেই মানব সমাজ যেমন বিবর্তনের ধারায় পৃথিবীর বুকে তার প্রতিষ্ঠা হয়েছে, তেমনি মানব সমাজের যে পরিবার আজকে যে রূপ আমরা দেখছি, সেই পরিবার রাতারাতি হয়নি, নিরন্তর পরিবর্তনের ধারাতেই মানব সমাজ আজকে এই যে আমরা এক পরিবার, স্বামী স্ত্রী কেন্দ্রিক যে পরিবার, সেই পরিবারে আমরা উপনীত হয়েছি। এবং সেই আলোচনা করতে গিয়ে তিনি দেখিয়েছেন অতীতে মাতৃতান্ত্রিক সমাজ, যখন মানুষ ছিল অসভ্য পর্যায়ে, ক্রমান্বয়ে মানুষ যখন অগ্রগতি ঘটছে, আস্তে আস্তে সম্পত্তি সম্পর্কের তার সূচনা হলো। সম্পত্তি সম্পর্ককে কেন্দ্র করেই মানব সমাজে মাতৃতান্ত্রিক সমাজের অবসান, পিতৃতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি। এবং রাষ্ট্র আজকে যে দেখছি আমরা, বিপ্লবের মূল প্রশ্ন, যে বিপ্লব নিয়ে আমরা আলোচনা করি, বিপ্লবের মূল প্রশ্ন হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। সেই রাষ্ট্রটা চিরকাল ছিল না। রাষ্ট্রটাও সমাজ বিকাশের ধারায় যখন শ্রেণী সংগ্রাম, অর্থাৎ সম্পত্তি সম্পর্ক, মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদের মালিকানা, অগণিত মানুষ মালিকানা থেকে বঞ্চিত, এই যে ভিন্ন দুই অংশ, এবং এর মধ্যে দিয়ে সমাজ শ্রেণীতে বিভক্ত হওয়া, শোষণ, এবং শোষণকে কেন্দ্র করে সমাজে শ্রেণী সংগ্রাম, এবং সেই শ্রেণী সংগ্রাম যখন সমাধানের অতীত এক দ্বন্দ্বে জড়িয়ে পড়লো, তখন একটা যন্ত্রের প্রয়োজন হলো সমাজের, যে কিনা এই মানে সমাধানের অতীত দ্বন্দ্বকে শোষক শ্রেণীর স্বার্থে নিয়ন্ত্রণে রাখবে। সেই যন্ত্র হিসেবেই রাষ্ট্রের আবির্ভাব ঘটলো। এইভাবেই ঐতিহাসিক বস্তুবাদকে আরো পুষ্ট করা, এই কাজ তারা করলেন। এবং তার সঙ্গে আরেকটা রচনা, সেটা হচ্ছে আপনার ওই কি বলে লুডভিগ ফয়ারব্যাক এবং চিরায়ত জার্মান দর্শনের অবসান। এর শুরুতেই তিনি বলছেন 1843 থেকে আমার আর মার্ক্সের ইচ্ছে ছিল এই বইটা কমপ্লিট করবো, পারিনি। কিন্তু এখন মার্ক্স নেই, কিন্তু আমার উপরে দায়িত্ব, যেহেতু আমি রয়েছি,
কিন্তু এই কাজটা করতেই হবে, কারণ একদিকে দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শনকে প্রতিষ্ঠা করাই শুধু না, তার বিরুদ্ধে চারণ যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের যে ধারাটাকে আরো জোরদার করার জন্য এই রচনা করলেন, লিখলেন। এই আরেকটা রচনা তিনি হাত দিয়েছিলেন, যেটা শুরু করেছিলেন অবশ্যই 1873, মার্কসের অনুপ্রেরণা একটা কাজ করেছিল, কিন্তু বইটা তিনি শেষ করলেন 1885 86 ওই সময়, কিন্তু তার জীবিতকালে বেরোয়নি। বইটা বেরোলো 1925 সালে। সেটা হচ্ছে ডায়ালেকটিক্স অফ নেচার। এটা একটা অসাধারণ কাজ। এই ডায়ালেকটিক্স অফ নেচারে বলতে পারেন যে এই যে প্রকৃতি জগৎটাই দান্দিকতায় পরিপূর্ণ। দান্দিকতা, ডায়ালেকটিক্স, এটাকে প্রকৃতি জগতে প্রতিষ্ঠা করতে হয় না, প্রকৃতি জগৎটাই হচ্ছে দান্দিকতার সেরা নিদর্শন। এই যে এইটাকে ওই আপনার ডায়ালেকটিক্স অফ নেচার বা প্রকৃতির দান্দিকতার মধ্যে দিয়ে তিনি শুধু বক্তব্য উপস্থিত করলেন না, উদাহরণ দাঁড় করিয়ে সেটাকে প্রমাণ করলেন। সেই উদাহরণ দাঁড় করাতে গিয়ে খুব পরিশ্রম করেছিলেন তিনি। বিজ্ঞানের সমস্ত শাখা তৎকালীন সময়, মনে রাখতে হবে তৎকালীন সময়, ফিজিক্স, রসায়ন বিজ্ঞান অর্থাৎ কেমিস্ট্রি, ওদিকে বোটানি উদ্ভিদ বিজ্ঞান, ওদিকে আপনার জুলজি, ওদিকে অ্যাস্ট্রোনমি, এই সমস্ত শাখা ধরে ধরে তিনি আলোচনা করলেন, করে দেখালেন সর্বত্রই দান্দিকতা। এই দান্দিকতা, কারণ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান মানে কি? প্রকৃতি জগতের বিভিন্ন দিক থেকে প্রকৃতি জগতের বিশ্লেষণ, এটাই তো প্রকৃতি বিজ্ঞান। এবং সেই বিজ্ঞানের শাখাগুলিকে ধরে তিনি দেখালেন যে দান্দিকতা প্রকৃতি জগতের সর্বত্র বিরাজ করছে। এমনকি তাই না, এমনকি শুধু তাই না, ওই প্রকৃতির দান্দিকতার একটা চ্যাপ্টার হচ্ছে, যে চ্যাপ্টারটা খুব উল্লেখযোগ্য, সেখানে চ্যাপ্টারটা হলো, ওই অধ্যায়টা হলো বানর থেকে মানুষে বিবর্তনে শ্রমের ভূমিকা। মনে রাখতে হবে এই বইয়ের রচনাকাল আজ থেকে প্রায় 130 বছর আগে। তারপরে বিজ্ঞান এগিয়েছে, সুতরাং সেই সময় যে ধারণা ছিল, বিজ্ঞানের যে অগ্রগতি ছিল, আজকে তার থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু তৎকালীন ধারণার উপরে দাঁড়িয়ে ওই ওই রচনায় তিনি দেখালেন লেবার, শ্রম, মানব শ্রম, এই শ্রম এবং হাত দুইয়ের সম্পর্ক। এবং তিনি দেখালেন যে অর্থাৎ ঠিকই পরবর্তীকালে প্রমাণিত হয়েছে সরাসরি তো বানর থেকে মানুষ না, আরো তার মধ্যবর্তী পর্যায়ে, কিন্তু তিনি যেটা বললেন যে বানরের উন্নত পর্যায়, সে উন্নত পর্যায়ে ক্রমান্বয়ে বিবর্তনের ধারায়, কিন্তু সেই উন্নত পর্যায়ে দেখা যায় যে গাছে চলার সময় সামনের দুটোকে তারা অনেকটা ব্যবহার করে আলাদাভাবে, হাতের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায়, আর পা পিছনের দুটোকে পা মতো, যেটাকে ব্যবহার করে তারা এগিয়ে চলতে পারে। এই যে পৃথকভাবে ব্যবহারের চেষ্টা হাত আর পায়ে, চতুষ্পদী হিসেবেও উন্নত বানরদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু মানুষের যে আদিম রূপ, তাদের মধ্যে হাতের ব্যবহার অনেক 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 উন্নততর। ওই বানরের উন্নততর রূপের যে ব্যবহার, তার থেকে 1000 গুণ বেশি উন্নত রূপ হচ্ছে মানুষের আদিম রূপের মধ্যেই পাওয়া যায়, যেখানে হাতকে ব্যবহার করে জঙ্গল পরিষ্কার হচ্ছে, পাথর পাথর ঘষে তাকে ধারালো করা হচ্ছে এইভাবে। এবং এই যে হাতের ব্যবহার, এই হাতের ব্যবহার এবং তার হাতের ব্যবহারের মধ্যে দিয়ে শ্রম, এবং এই শ্রমের মধ্যে দিয়েই যে এই ডায়ালেকটিক্স, এই দান্দিকতাকে তিনি দেখালেন, হাত এবং শ্রম এর মধ্যে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হচ্ছে সমগ্র। এমনকি শ্রমের চাহিদা মেটাতে গিয়ে বাকযন্ত্র, আমাদের ভোকাল কর্ড, বাকযন্ত্র, তাকে অবলম্বন করে ভাষা, এবং এগুলিকে অবলম্বন করে মানব মস্তিষ্ক, তারও বিকাশ। এইভাবে দান্দিক সম্পর্ক প্রকৃতি জগতে, এবং যার মধ্যে দিয়ে মানব গঠন এবং মানব বিকাশটাকে তিনি ব্যাখ্যা করলেন ওই রচনার মধ্যে দিয়ে। বলা যেতে পারে যে এটা একটা অসাধারণ রচনা, ওই ডায়ালেকটিক্স অফ নেচারে। যাই হোক, যেটার প্রশ্ন এসেছিল যে মার্ক্সবাদকে, হ্যাঁ, এই যে কটা রচনার কথা বললাম, প্রত্যেকটা রচনা মার্ক্সীয় মতবাদ ভান্ডারকে আরো 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 উন্নীত করলো, আরো স্ফীত করলো, নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং শুধু মার্ক্সীয় মতবাদকে স্ফীতই তিনি করলেন না, এটা না বললে ভুল হবে যে মার্ক্সের মৃত্যুর পর সর্বহারা বিপ্লবী আন্দোলনের যেহেতু অভিভাবকের দায়িত্ব তার উপরে পড়েছিল, তাই তিনি সারা বিশ্ব জুড়ে শ্রমিক শ্রেণীর বিপ্লবী আন্দোলন যাতে বিকশিত হতে পারে
সেই লক্ষ্য নিয়ে আরো পরিশ্রম করতে শুরু করলেন। এবং এর ফলেই 1889 সালে বাস্টিল দুর্গের পতনের শতবর্ষ উপলক্ষে তার উদ্যোগেই প্যারিসে একটা বিশ্ব যারা শ্রমজীবী মানুষের আন্দোলন করেন তাদের একটা সম্মেলন আহ্বান করলেন। এঙ্গেলসের ছিল মূল ভূমিকা। এবং সেই সম্মেলন থেকেই সেকেন্ড ইন্টারন্যাশনাল বা দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হলো। যে দ্বিতীয় আন্তর্জাতিক ও প্রথম আন্তর্জাতিক যে কাজটা যতখানি অবধি টেনে এনেছিল বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর আন্দোলন প্রসার ঘটানো, বিপ্লবী আন্দোলনের প্রসার ঘটানো, তাকে আরো আরো নতুন ভাবে সংগঠিত এবং সমন্বিত আকারে তাকে প্রসারিত করার লক্ষ্য নিয়েই এই দ্বিতীয় আন্তর্জাতিক কাজ শুরু করলো। অর্থাৎ মার্কসের মৃত্যুর পর এঙ্গেলস আরো অধিক দায়িত্ব নিয়ে একদিকে মতবাদকে যারা দুর্বল করতে চায় তাদের আক্রমণ থেকে মতবাদকে রক্ষা করা, মতবাদকে নতুন নতুন তথ্যের ভিত্তিতে আরো পুষ্ট করা এবং বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর বিপ্লবী আন্দোলনকে তাকে শক্তিশালী করার এই দায়িত্ব তিনি পালন করবেন। সুদীপ দা, আপনার আলোচনা থেকে আমরা এটা তো বুঝতে পারছি যে এঙ্গেলস এবং মার্কস দুজন যেমন বিজ্ঞানী ছিলেন, কিন্তু তাদের তো আরেকটা পরিচয় আমরা জানি, তারা বিপ্লবীও বটে। তাহলে বিজ্ঞানী এবং এই দুটো ভূমিকা তারা কিভাবে পালন করলেন? তারা একযোগে বিজ্ঞানীও বটে আবার বিপ্লবীও বটে। আরেকটি কথা, সেটা হলো যে তত্ত্বের জগতে, বুদ্ধিবৃত্তির জগতে তারা তাত্ত্বিক হিসেবে প্রতিষ্ঠিত, এটা ঠিক। কিন্তু তারা কি প্রয়োগের ক্ষেত্রে, সমাজ জীবনের পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, সেটা আমাদের একটু দরকার। বিশেষ করে এঙ্গেলসের কথা আমি উল্লেখ করছি। আসলে মার্কস এঙ্গেলস আলাদা করে আলোচনা করা সত্যি যায় না। বারে বারে এঙ্গেলসকে আলোচনা করতে গেলে মার্কসের নাম আসবে, মার্কসকে আলোচনা করতে গেলে এঙ্গেলসের নাম আসবে। তবে প্রথমত হচ্ছে মার্কসীয় দর্শন, এই দর্শনের আলোচনা করতে গিয়ে মার্কসের একটা কথা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, ওই সেই ফয়ারব্যাক থিসিসের, যে philosophers have interpreted the world in various ways, but the main question however is to change. দার্শনিকেরা এতকাল ধরে দুনিয়াটাকে নানাভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আসল কথা হলো পাল্টাতে হবে। এই যে খালি বিশ্লেষণ ব্যাখ্যা না, পাল্টাতে হবে। তার মানে দর্শন বা মতবাদ এটা খালি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য না, এটা প্রয়োগের জন্য, পাল্টানোর লক্ষ্যে। এই চিন্তার দ্বারাই গোটা জীবন মার্কস এবং এঙ্গেলস মতবাদ প্রতিষ্ঠার কাজ করেছে। যার জন্য আমরা লক্ষ্য করি গোটা মতবাদ প্রতিষ্ঠার সময় তারা দুজনেই একদিকে মতাদর্শ রচনা তত্ত্ব নিয়ে কাজ করছেন, আবার বিপ্লবী আন্দোলন। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন 1840-এর দশক দুজনের মিল প্রথম দেখা হচ্ছে, 1842 দেখা হচ্ছে। আবার সেই সময় থেকে দুজনে ওই লিগ অফ জাস্ট, পরবর্তীকালে কমিউনিস্ট লীগ, তার সঙ্গে সম্পর্ক তৈরি করলেন এবং কমিউনিস্ট লীগকে জোরদার করার জন্য ভূমিকা পালন করতে শুরু করলেন। এবং কমিউনিস্ট লীগের প্রথম সম্মেলন তারা নিজেরা উপস্থিত থাকলেন, দ্বিতীয় সম্মেলন তারা দুজনের দায়িত্ব নিলেন কর্মসূচি উপস্থিত করতে হবে। মাত্র কয়েক মাসের মধ্যেই কর্মসূচি, যেটাই কমিউনিস্ট ইস্তেহার, সেটা তারা রচনা করলেন। আবার সেই 1848 বিপ্লবী সেই সময় ঝঞ্ঝা চলছে ইউরোপের মাটিতে, তারা প্রত্যক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করলেন। একের পর এক দেশ থেকে তারা নির্বাসিত হলেন এবং এই অবস্থা, আক্রমণ তাদের ওপরে, আর্থিক কষ্ট আর তার সঙ্গে আক্রমণ শাসক শ্রেণীর দেশের পর দেশে, কিন্তু তার মধ্যে তারা বিপ্লবী কার্যধারা এবং বজায় রেখেছেন এবং বিপ্লবী কার্যধারা বজায় রাখার জন্য কমিউনিস্ট লীগ তাকে পরিচালনা করার কাজে ভূমিকা নিচ্ছে। এবং আবার মতবাদ তৈরির কাজ, তত্ত্ব প্রতিষ্ঠা করার কাজও চালাচ্ছেন সেই সময়। ওই যে বললাম দায়িত্ব ভাগ করে নিয়েছেন, একজন এই বিষয়ের চর্চা করছেন, আরেকজন আরেকটা বিষয়ে চর্চা করছেন, দুজনের মত বিনিময় করছেন। সমকালীন বিজ্ঞানের যে অগ্রগতি, সমকালীন জ্ঞানের জগতে যে অগ্রগতি, সমকালীন শিল্প সাহিত্যের যে অগ্রগতি, সবই তারা অধ্যয়ন করছেন, কারণ তা না হলে মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের পক্ষে অগ্রসর হওয়া কঠিন। আবার লক্ষ্য করুন 1864 তারা এই প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠা করলেন সারা বিশ্ব জুড়ে শ্রমিক শ্রেণীর বিপ্লবী আন্দোলনকে প্রসারিত করার জন্য। আবার ফিরে যান
তারপরে দেখুন যে প্রথম আন্তর্জাতিকের মধ্যে লড়াই করতে হয়েছে, বিশেষ করে বাকুনিনপন্থীরা, নৈরাজ্যবাদীরা, যারা দুর্বল করার চেষ্টা করেছে গোটা প্রথম আন্তর্জাতিককে, বিপ্লবী আন্দোলনকে, তাদের বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রাম চালিয়েছেন। আবার তার সঙ্গে সঙ্গে ওই যে বিভিন্ন, একদিকে ওই যে আগেই বলেছি মার্ক্সীয় দর্শনকে দুর্বল করার চেষ্টা চলছে, মার্ক্সীয় অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে তাদের। কাল্পনিক সমাজতন্ত্রীরা সেই সময় নানাভাবে বিভ্রান্তি তৈরি করছে, তাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ধারণা সামনে রেখে তারা লড়াই চালিয়েছেন। আবার এই সময় প্রথম আন্তর্জাতিক যখন রয়েছে, তখনও তখনই প্যারি কমিউন 1871, প্যারি কমিউনে যখন প্যারিসের শ্রমিকরা, বীর শ্রমিকরা ক্ষমতা দখল করলো, টিকিয়ে রাখতে পারেনি মাত্র 72 দিন। কিন্তু সেই প্যারি কমিউন সঠিকভাবে যাতে টিকে থাকে, সাফল্য অর্জন করে, মার্কস এঙ্গেলস প্রচুর চেষ্টা করেছে। কিন্তু এটা দুঃখজনক যে কমিউনাররা পরিচালিত ছিল ক্রুদপন্থীদের দ্বারা, ব্ল্যাঙ্কিপন্থীদের দ্বারা। মার্কসের বা এঙ্গেলসের পরামর্শ খুব বেশি গ্রহণ করেননি। হয়তো পরামর্শ গ্রহণ করলে ইতিহাস অন্যভাবে লেখাও হতে পারতো। যাই হোক, তারপরে যখন ব্যর্থ হলো প্যারি কমিউন, তখন কিন্তু তারা সোচ্চারে বলেছিলেন অসাধারণ আত্মত্যাগ, আগামী দিনের বিপ্লবী আন্দোলনকে উৎসাহিত করবে, পথ দেখাবে। আবার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিলেন, ওরা আলোচনা করলেন, মার্ক্সই ওই দায়িত্বটা নিলেন, লেসন্স অফ প্যারি কমিউন, যা পরবর্তীকালে লেনিন বলছেন। তাকেও ওই ত্রুটি, অর্থাৎ শ্রমিক কৃষকের মৈত্রী ছাড়া শ্রমিক বিপ্লব সাফল্য ধরে রাখতে পারে না, এই শিক্ষাটা উপস্থিত হলো। আবার এই সময় আপনার ওই আহ মতাদর্শ রচনার কাজও চলছে, কারণ মতাদর্শ রচনার কাজে 1867-তে প্রথম খণ্ড ক্যাপিটাল বেরোলো, এবং ক্যাপিটাল বেরোনোর সাথে সাথে আবার ওইদিকে ওই ডিউরিং, জার্মান একজন, যিনি নিজেকে মনে করতেন সমাজতন্ত্রের সেরা প্রবক্তা, তিনি গোটা মার্ক্সীয় মতবাদকে আক্রমণ করলেন। তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য একটা বিশদ আকারে একটা গ্রন্থ, ওই অ্যান্টি ডিউরিং, রচনা করতে হলো। ওটা এঙ্গেলস রচনা করলেন। এক এই লড়াই করছেন। আবার সেই সময় তারা বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন সংগ্রাম, এমনকি উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই, সেদিকেও নজর রেখেছেন। ভারতে যখন ওই আপনার 1857 থেকে 59 বিদ্রোহ, ভারতের বুকে প্রবল বিদ্রোহ, যাকে পরবর্তীকালে মার্ক্স বলছেন প্রথম স্বাধীনতা সংগ্রাম ভারতবাসী, সে সম্পর্ক তারা উৎসাহ দেখাচ্ছেন, প্রাচ্যের দেশগুলো সম্পর্কে অনুসন্ধান করছেন, এখানকার মানুষের লড়াই, মুক্তির লড়াই, সেগুলো সম্পর্কে তারা অধ্যয়ন করছেন, অনুশীলন করছেন। আবার মার্ক্সের মৃত্যুর পর, আগেই বলেছি, মার্ক্স লড়াইয়ের মধ্যে থেকেই, মতাদর্শ এবং সংগ্রাম, বিপ্লবী সংগ্রাম, তার মধ্যে থেকেই তার মৃত্যু হলো। আবার তার পরবর্তীকালে, তার মৃত্যুর পরে 12 বছর, এঙ্গেলসও যেমন মতাদর্শ এবং তার সঙ্গে কর্ম, অর্থাৎ গোটা মার্কস এঙ্গেলসের জীবন একসাথে যদি দেখেন, তত্ত্ব এবং কর্মের অসাধারণ সমন্বয়। এবং এটাই সবচেয়ে বড় কথা, মার্ক্সীয় মতবাদকে বলা হয় প্রয়োগের মতবাদ। অর্থাৎ মার্ক্সীয় মতবাদ আত্মস্থ খালি করলে হবে না, এই মতবাদকে আত্মস্থ করতে হবে প্রয়োগের লক্ষ্যে। কারণ কোনো মতবাদই প্রয়োগ যদি না হয়, তাহলে ওটা বন্ধা বন্ধা। কিন্তু সেই জন্য মার্ক্সীয় মতবাদ এটা প্রয়োগের মতবাদ, এবং মার্কস এঙ্গেলসের সমগ্র জীবন সেই এই মতবাদের যে মর্মবস্তু, যে এটা হচ্ছে প্রয়োগের মতবাদ, সেটা আমাদের সামনে উদাহরণ হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠা করেছে। শ্রীদীপদা, একজন দর্শক আমাকে একটা বিষয় আলোকপাত করেছেন। তিনি বলছেন যে 1886-তে যে মে দিবসের যে লড়াই, অর্থাৎ 8 ঘন্টার যে লড়াই, সেই লড়াইটা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করার জন্য বিশ্বজুড়ে এঙ্গেলসের একটা বিশেষ ভূমিকা ছিল। সেটি কিরকম? সেটা ভূমিকা হচ্ছে 1889 দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠা হলো, সেই দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস থেকেই। 1 মিনিট। হ্যাঁ অসিত বাবু, ঠিক আছে তো? হ্যাঁ এই তো আলোচনা করছি। না, আলোচনা আমি যে জন্যই ফোনটা করেছি, আপনাকে তো বেশি সময় নেবো না, আমি মানুষ, সে বলছি যে আপনি এক কথাতেই বলি, আপনি না থাকলে আজকের এই আলোচনার থ্যাংক ইউ। আবার আমি এখন একটু নতুন, হ্যাঁ সেলিমের সঙ্গে ছিলাম এই মাত্র, বললো হ্যাঁ ওই অসুস্থ অবস্থায় পড়েছে, ওর সবটাই কভার করেছে, তো সেদিন রাত্রে খুব অসুস্থ। আমি বললাম থ্যাংক ইউ, আমি আসলে নদীয়ার আলোচনাটা করছি। সরি, ঠিক আছে। হ্যাঁ
চলে গেছিলাম, একটা ফোন এসেছিল। যেটা বলছিলাম, 1889-তে বলুন। দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওই 1886-র হে মার্কেটের যে ঘটনা, সেই ঘটনাকে স্মরণে রেখে 1890 সাল থেকে সারা বিশ্ব জুড়ে 1 মে দিবসটাকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হবে। এবং ওই দিনে সারা বিশ্বের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ তারা সংগ্রামের শপথ গ্রহণ করবেন। এবং বিশ্বজোড়া, অর্থাৎ ওই কমিউনিস্ট ইশতেহারের শেষ কথা, দুনিয়ার মজদুর এক হও, ওই আহ্বানকে সামনে রেখে সমগ্র দুনিয়ার মেহনতি মানুষ সংগ্রাম আন্দোলনের তারা অঙ্গীকার গ্রহণ করবেন। সেই জন্য প্রতি বছর 1 মে দিবসটা 1890 থেকে সারা বিশ্ব জুড়ে মে দিবস হিসেবে পালিত হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এঙ্গেলসের ছিল ঐতিহাসিক ভূমিকা। সঠিক। আচ্ছা, আরেকটি কথা আমরা জানি সকলেই, বলেন যে এই সমাজ বদলাবার যে দর্শন, এই দর্শনটা হলো এক নজিরবিহীন বন্ধুত্বের ফসল। আচ্ছা, মার্কস এঙ্গেলসের এই বন্ধুত্বকে নজিরবিহীন বলা হচ্ছে কেন? এই বন্ধুত্বটা নজিরবিহীন বলা সত্যিকারের হচ্ছে এই কেমন কারণে বন্ধু? যে দেখুন, আমরা মানব ইতিহাসে প্রচুর বন্ধুত্বের নজির পাই, নিশ্চয়ই অসাধারণ। মার্কস এঙ্গেলসের বন্ধুত্ব অতুলনীয় এই জন্যই। দেখুন, এক সেই যে 1842-এ প্রথম তাদের দেখা হলো, মার্কস বলছেন, আলাপের কিছুক্ষণ পরে বুঝলাম ভিন্ন ভিন্ন জায়গায় দুজনে অবস্থান করলেও মানব সমাজের বিকাশের ধারা সম্পর্কে আমরা দুজনেই এক সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেদিন থেকেই মার্কসের যেমন এঙ্গেলসের প্রতি শ্রদ্ধা, এঙ্গেলসেরও মার্কসের প্রতি শ্রদ্ধা, এবং এই ঘনিষ্ঠতাটা ক্রমাগত বাড়ল। দুজনের জীবনের লক্ষ্য একটাই, দুজনেই গ্রহণ করলেন, অর্থাৎ বিশ্বজোড়া শ্রমজীবী মানুষের মুক্তি, অর্থাৎ এই পুঁজিবাদী ব্যবস্থা, শোষণ ভিত্তিক ব্যবস্থার অবসান ঘটানো। এবং এটাই সর্বশেষ ব্যাখ্যাও তারা করলেন, পুঁজিবাদ হলো সর্বশেষ শোষণ ভিত্তিক সমাজ, তার পরিবর্তন, তার অবসান ঘটিয়ে বিশ্বের বুকে প্রথম শোষণহীন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে মানব মানে সমগ্র বিশ্বকে, মানব সমাজকে সাম্যবাদের স্তরে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজ দুজনে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করলেন। এবং এর মধ্যে দিয়ে দুজনের ঘনিষ্ঠতা আরো সেটা আরো বিকশিত হলো। এবং পরস্পর মতাদর্শ রচনায় যেমন পরস্পরকে সাহায্য করলেন, আবার এরই সাথে সাথে এই সমগ্র প্রক্রিয়া আমরা দেখি এই মার্ক্সবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মার্ক্সের জীবনে চরম দারিদ্র। মার্ক্সের এক পুত্র তো কোলে মৃত্যু হয়ে গেল, খাবার নেই। এই রকম সময় ওই পরিবারকে রক্ষা করার দায়িত্ব, পরিবারকে বাঁচানোর দায়িত্ব, তাও এঙ্গেলস গ্রহণ করলেন। এঙ্গেলসের পৈতৃক সূত্রে তার কিছু সম্পত্তি তিনি পেয়েছিলেন, বাবা ছিলেন ব্যবসায়ী, কিন্তু তিনি ওই একদিকে মতবাদ প্রতিষ্ঠা, বিপ্লবী আন্দোলন বিশ্বজুড়ে তার প্রসার ঘটানো, মার্ক্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, আবার মার্ক্সকে রক্ষা করা, মার্ক্সের পরিবারকে রক্ষা করা, এই কাজ করছেন। এবং তারপরে দেখুন, যেটা অসাধারণ, এটা নজির কোথায় পাবেন? দুজনে মিলে এত পরিশ্রম করছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দুজনে কাজ করেছেন এই মতবাদ প্রতিষ্ঠায় আর তার প্রসারের জন্য। কিন্তু মার্ক্সের মৃত্যুর পর এঙ্গেলস কুণ্ঠাহীন ভাবে বলছেন যে এই মতবাদ প্রতিষ্ঠায় আমার ভূমিকা থাকলেও মার্ক্স ওয়াজ এ জিনিয়াস, যিনি ছাড়াই মতবাদ প্রতিষ্ঠা হতো না। আমরা করেছি, আমরা ছিলাম প্রতিবাদক, ট্যালেন্টেড। তারপরে বলছেন এই মতবাদ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা মার্ক্স, তাই বলছেন এই মতবাদের পরিচয় হোক মার্ক্সবাদ নামে। এঙ্গেলস, এই উদাহরণ কোথায় পাবেন? এত অসাধারণ ভূমিকা মতবাদ প্রতিষ্ঠায়, কিন্তু কৃতিত্ব তিনি বলছেন মার্ক্সের। এটাই তো মহানুভবতা। এই যে বন্ধুত্বের কথা বলছেন, এর থেকে ভালো বন্ধুত্বের নজির কোথায় পাবেন? দুজনে মিলে একসাথে কাজ করেছেন সারা জীবন, আবার এক বন্ধুর মৃত্যুর পরে আরেক বন্ধু সেই মতবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ তার মৃত্যুর আগে পর্যন্ত করে গেছে, আবার ওই বন্ধুর পরিবারকে রক্ষা করা, এগুলো তো এক একটা দিক।
কিন্তু তারপরে বলুন, বন্ধুর মৃত্যুর পর তিনি বলছেন এই মতবাদ তার মার্কসের সৃষ্টি, ওর নামেই হোক এই মতবাদের পরিচয়। এই জন্য এই সব মিলিয়েই বলা হয় এই দুজনের বন্ধুত্ব এর নজিরবিহীন ঘটনা। আচ্ছা শ্রীদীপদা, একটা বিষয় আমরা খুব লক্ষ্য করছি এখন, আসলে সকলেই আমাকে আমরা একটু এটা। তাড়াতাড়ি, আমাকে আরেকটা আলোচনা করতে হবে, তো ছেড়ে দিলে ভালো হয় ও আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আলোচনার এগিয়ে নিয়ে যাচ্ছি না, শুধু তাহলে শেষ প্রশ্নটা করছি এখন, যে এঙ্গেলসের মৃত্যুর পর 125 বছর তো পার হয়ে গেল, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে এবং আমাদের দুনিয়াটাও অনেকটা বদলে গেছে। এত বছরের পুরনো একটা মতবাদ, 125 বছর বা তারও বেশি আগে লেখা যে সমস্ত বক্তব্য, সেটাকে আজ এই বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির সময়ে এবং একবিংশ শতাব্দীর এই আজকের দিনে এটা কেন প্রাসঙ্গিক, কোথায়, কেন আমরা এটাকে চর্চা করব, আমাদের কি লাভ তাতে? আসলে এইটা প্রথমত হচ্ছে প্রশ্নের একটা দিক সঠিক, যে বিজ্ঞান প্রচুর তার অগ্রগতি হয়েছে, ঠিক। কারণ আমি আগেই বলেছি ডায়ালেকটিক্স অফ নেচার, প্রকৃতির দান্দিকতায় তিনি যে বিজ্ঞানের অগ্রগতির সেই সমকালীন অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। আজকে তার আরো আরো অনেক অগ্রগতি ঘটে গেছে, ঠিক এগুলো, এবং এমনকি মানব জ্ঞানের বিকাশ ঘটেছে। কিন্তু ধরুন এক এক করে আমি বলি, এই যে দার্শনিক মানে দার্শনিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কিভাবে দেখবো দুনিয়াটাকে, এই যে দান্দিক বস্তুবাদ, এই দান্দিক বস্তুবাদ, এই যে কিভাবে দেখব, এটা কিন্তু বিজ্ঞানের অগ্রগতিতে এটা খারিজ হয়নি, এটা আরো বলিষ্ঠ হয়েছে। অর্থাৎ এই যে দান্দিক বস্তুবাদের দুয়ের সংমিশ্রণে তো প্রস্তুত হয়েছে দান্দিক বস্তুবাদ বা মার্ক্সীয় দর্শন। তার একটা দিক হলো বস্তুবাদ, প্রকৃতি জগৎ হলো বস্তুময়। এঙ্গেলসের মৃত্যুর পরবর্তী দুনিয়া আরো বেশি করে প্রমাণ করেছে এই প্রকৃতি জগৎ হচ্ছে আরো বেশি করে প্রমাণ করেছে এর বস্তুময়তা। তাহলে বস্তুবাদ আরো পুষ্ট হয়েছে। দুই, বস্তু বস্তুকে দেখতে হবে নিরন্তর পরিবর্তনের ধারায়, গতির ধারায় এবং বিকাশের মধ্যে, স্থির বা অপরিবর্তনীয় বলে কিছু নেই। এই যে দান্দিকতা, সেই দান্দিকতা এঙ্গেলস পরবর্তীকালের বিজ্ঞান তাকে আরো 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 শক্তিশালী করেছে, আরো প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ এঙ্গেলসের মৃত্যুর পর জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে আরো বলিষ্ঠ হয়েছে। আবার দেখুন মার্ক্সীয় অর্থনীতি, মার্ক্সীয় অর্থনীতি তৎকালীন অর্থনীতির আপনার ওই যে বিকাশ, অর্থনীতির বিজ্ঞান, আজকে তার থেকে অর্থনীতির বিজ্ঞান আরো এগিয়েছে। কিন্তু মোদ্দা কথা পুঁজিবাদ, এই পুঁজিবাদ মানে হচ্ছে উদ্বৃত্ত মূল্য তা তৈরি করো এবং সেই উদ্বৃত্ত মূল্যকে তাকে আত্মসাৎ করো, এটাই হচ্ছে পুঁজিবাদের মর্মবস্তু। আজকে এঙ্গেলসের মৃত্যুর পর 125 বছর কেটে গেছে। আজকের পৃথিবীতে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তার বৈশিষ্ট্য খুঁজতে গেলে কিন্তু আমাদের ঢুকতে হচ্ছে ওই জায়গাতে। অর্থাৎ পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মানেই হলো তা উদ্বৃত্ত মূল্য তৈরি করছে, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারকে আরো বেশি করে তারা প্রয়োগ করছে, করে তারা সেই উদ্বৃত্ত মূল্যকে বৃদ্ধি করছে এবং তাকে তারা আরো বেশি করে আত্মসাৎ করছে, এবং যার ফলে শোষণ আছে শুধু না, শোষণ আরো আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তার মানে এই যে মার্ক্সীয় অর্থনীতির মর্মবস্তু, সে মর্মবস্তু তো আজকের এত অগ্রগতির মধ্যে দিয়ে আরো আরো বেশি করে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আর তৃতীয়ত, এই যে শোষণ ভিত্তিক সমাজ, জ্ঞান বিজ্ঞানের এত অগ্রগতি হচ্ছে, সমাজ এগোচ্ছে, কিন্তু আজকে অস্বীকার করা যায় এই যে আজকে আমরা যখন আলোচনা করছি প্যান্ডেমিক চলছে, অতিমারির সময় আমাদের অভিজ্ঞতা কি? অতিমারির সময় অভিজ্ঞতা হচ্ছে পুঁজিবাদী দুনিয়ায়, দেখুন পুঁজিবাদী দুনিয়ায় যেহেতু স্বাস্থ্যটা হয়ে গেছে মুনাফার ক্ষেত্র, এর ফলে আমরা লক্ষ্য করছি সেই স্বাস্থ্যকে ধরে স্বাস্থ্য ব্যবস্থাটা এমন করুণ চেহারা হয়েছে, যার জন্য মানুষকে রক্ষা করার দায়িত্ব জনস্বাস্থ্য ব্যবস্থা পালন করতে পারছে না পুঁজিবাদী দুনিয়ায়। যার জন্য আমরা দেখছি অতিমারি, আমেরিকা থেকে শুরু করে ভারত কি ভয়ঙ্কর অবস্থা। আবার সমাজতান্ত্রিক দেশে দেখুন, যেখানে জনস্বাস্থ্যটা রাষ্ট্রের দায়িত্ব, সেখানে তারা প্রথম ধাক্কা এলো চীনে, কিন্তু চীন কিভাবে নিয়ন্ত্রণ করতে পারলো? দেখুন ভিয়েতনামের দিকে, দেখুন কিউবার দিকে। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলো দেখাচ্ছে যে যেখানে মুনাফা লালসার দ্বারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় না,
মানুষের স্বার্থে যে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সেখানে কিভাবে ভিন্নতর চিত্র উপস্থিত করা যায় এটা। তারপরে আজকের সারা বিশ্বে তাকিয়ে দেখুন, আজকের সারা বিশ্বে আপনার শোষণ, আপনার বৈষম্য, তারপরে বেকারি, অভাব, দারিদ্র সবকিছুই বিরাজ করছে। তার সঙ্গে আমরা নতুন রূপে দেখছি জাতি দাঙ্গা, ধর্মের নামে দাঙ্গা, জাতি বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, বিদেশিদের প্রতি ঘৃণা, কত রকম আমরা দেখছি আজকে ঘটনা আমাদের সামনে। এগুলো সবই পুঁজিবাদের পুঁজিবাদের তার যে সংকট, তার অভিব্যক্তি। এই পুঁজিবাদের সংকট, সেই মার্ক্সবাদ যখন প্রতিষ্ঠা হয়েছিল সেখানে পুঁজিবাদের সংকটের কারণগুলি 1, 2, 3 করে আলোচনা করা হয়েছিল। কি করে পুঁজিবাদের সংকট তৈরি হয় এবং সংকট আস্তে আস্তে কোন দিকে যায়। আজকের পৃথিবী, আজকে এত অগ্রগতির কথা বললেন তো বিজ্ঞান প্রযুক্তি, কিন্তু আজকের পৃথিবীতে আমরা দেখছি কি অগ্রগতির সুফলটা লুটে নিচ্ছে ওই মুকেশ আম্বানি বা গৌতম আদানির মতো মুষ্টিমেয় মানুষ সারা বিশ্ব জুড়ে। এই প্যান্ডেমিকের মধ্যে চাকরি কমে গেছে, কোটি কোটি মানুষের কাজ গেছে, অভাব বেড়েছে, বৈষম্য বেড়েছে, কিন্তু মুষ্টিমেয় বিলিয়নিয়ার তার সম্পত্তি হু হু করে বেড়েছে। এই তো পুঁজিবাদ। সংকট বাড়ছে সমস্ত কিছু, যার জন্য এই প্যান্ডেমিকের মধ্যে আমরা দেখলাম ভারতের বুকে শ্রমিকরা 26শে নভেম্বর সর্বভারতীয় ধর্মঘট আহ্বান করলো এবং রিমার্কেবলি সাকসেসফুল। কেন এই অবস্থায় দাঁড়িয়েও মানুষ নেমে এসছে? কেন? কারণ জীবন যন্ত্রণা মানুষকে বাধ্য করেছে। দেখুন এদিকে দিল্লিতে কৃষকদের গতকাল আটকানোর চেষ্টা করেছে, পারলো না, যে মিলিটারি পুলিশ সব দাঁড় করিয়েছিল, কিন্তু কৃষক এগোচ্ছে, লড়াই মানুষকে ঠেলে দিচ্ছে। এটাই তো পুঁজিবাদ। পুঁজিবাদ মানে সংকট সারা বিশ্ব জুড়ে আজকে ক্রমান্বয়ে বাড়ছে, ভারত সহ সারা বিশ্বে। এইরকম এক অবস্থায় দাঁড়িয়ে সংকট থেকে মুক্তির যে একমাত্র বিকল্প পথ হচ্ছে, পুঁজিবাদী সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প পথ হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের লক্ষ্যেই সংগ্রাম পরিচালনা করা, এটা মার্ক্সবাদী লেনিনবাদী হিসেবে আমরা বুঝি। আজকের দিনে সমগ্র বিশ্বকে রক্ষা করা, বিশ্বের সমগ্র মানুষকে রক্ষা করবার এছাড়া অন্য কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, এ সম্পর্কে সারা বিশ্ব জুড়ে উপলব্ধি আরো বৃদ্ধি করা, এটাও কমিউনিস্ট হিসেবে আমাদের দায়িত্ব। আমাদের দেশেও এই উপলব্ধিতে সমাজকে নিয়ে আসার দায়িত্ব আমাদের। সেই কাজই তো আমরা করছি। একদিকে শ্রেণী আন্দোলন, শ্রেণী সংগ্রামের বিকাশ ঘটাও, আর একদিকে মতাদর্শের প্রসার ঘটাও। এবং ভারতের মতো দেশে আমাদের কাজটা এই জন্য কঠিন, আমাদের দেশে নানাভাবে পুঁজিবাদের সাথে সাথে প্রাক পুঁজিবাদ, সামন্তবাদ সবই বিরাজ করছে। তার মতাদর্শগুলো আজকে আমরা দেখছি নানাভাবে। RSS বিজেপি সরকারের আমলে আমরা দেখছি কিভাবে ওই মৌলবাদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি ইত্যাদি সবকিছুকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হচ্ছে। যাই হোক, যে প্রশ্নটা ছিল, হ্যাঁ, সমকালীন পৃথিবীতে, আজকের পৃথিবীতে সমকালীন পরিস্থিতি, সেখানে মার্ক্সীয় মতবাদের প্রাসঙ্গিকতা আরো 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 বাড়িয়ে দিয়েছে। মার্ক্সবাদ সম্পর্কে আগ্রহ, হাজার চেষ্টা করেছে পুঁজিবাদ আগ্রহটাকে দমন করার, কিন্তু আজকের সারা বিশ্ব জুড়ে মার্ক্সবাদ সম্পর্কে আগ্রহ, বিকল্পর পথ খুঁজতে গেলে ওই মার্ক্সবাদী যে রাস্তা, এ সম্পর্কে উপলব্ধি বাড়বেই। কারণ মার্ক্সবাদের মধ্যেই আছে আজকের এই সংকটপূর্ণ পৃথিবী, তার পরিবর্তন ঘটিয়ে সেই শোষণহীন দুনিয়া, যে দুনিয়া প্রতিষ্ঠা করেই মানব সমাজ সে আরো আরো সমৃদ্ধি এবং উন্নতির দিকে এগোতে পারবে, তার দিশা রয়েছে ওই মতাদর্শের মধ্যে। সেই জন্য এই মতাদর্শ আজকের দিনে শুধু প্রাসঙ্গিক বললে আমি বোধহয় ভুল করব, আরো আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ধন্যবাদ। আচ্ছা, শ্রীদীপ দা, আলোচনা এগোবো না বেশি। আমরা আপনার অন্য কর্মসূচি কথা শুনতে পেলাম, দেরি হয়ে আপনি তো গেছে ফোনেই আমার। কথা বলতে। হ্যাঁ, দেরি হয়ে গেছে, সেই জন্য আর প্রশ্নে যাব না। তবে এইটুকু জানাই যে আপনার এই আলোচনা অনেকগুলো ভাবনার, অনেকগুলো প্রশ্নের উদ্রেক করেছে। একজন তো নির্দিষ্টভাবে এই মতামতটা দিলেন যে মার্কস লেনিনকে যতটা গুরুত্বের সঙ্গে আমরা চর্চা করি, তার এঙ্গেলসকে ততটা গুরুত্বের সঙ্গে আমরা চর্চা করি না। এটা বোধহয় করা উচিত বলে একজন অভিমত রাখলেন। নিশ্চয়ই আপনি সেই ব্যাপারে ভিন্ন মত, একই মত পোষণ করবেন। অর্থাৎ এঙ্গেলসকে আরো গুরুত্বের সঙ্গে আমাদের চর্চা করা দরকার, এইটা হলো একটা মতামত এসেছে।
আর আমি বলবো যে আলোচনা তো গুটিয়ে আনতেই হচ্ছে, মৃদুল এই আপনার শ্রীদিদার হাতে সময় নেই। আমি শুধু বলবো যে আমাদের এত ব্যস্ততার মধ্যে আজকে সারা দিন ধরে একটা ব্যস্ততাপূর্ণ কর্মসূচির মধ্যে আপনি যে আমাদের এই সময়টুকু দিলেন, সিপিআইএম নদিয়া জেলা কমিটির এই পেজ, সিপিআইএম নদিয়া এই পেজের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা, এবং যারা এই দর্শক যারা আমাদের শুনলেন বা শুনবেন, সবাইকে আমাদের অকুণ্ঠ অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চিতভাবেই আমরা এই স্বল্প পরিসরে সমস্ত বিষয় আলোচনা করতে পারিনি, এবং এ নিয়ে এঙ্গেলসকে অনুশীলনের গুরুত্বটা কি সেটা নিশ্চয়ই চর্চায় এসেছে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।